দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ফুটবল উন্মাদনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল সাকিব। সাকিব, কোপার ফাইনাল খেলা নিয়ে ভক্তদের ফুটবল উন্মাদনা কেমন দেখছেন জানাবেন। মালিহা, আপনাকে আসলে ধন্যবাদ। কোপার একটা জমজমাট ফাইনাল যেটা বলা হয়, আসলে সেই জমজমাট ফাইনালে কিন্তু চলছে আকাশী নীল, আকাশের নিচে আকাশী নীল জার্সি সাপোর্টার দল আর্জেন্টিনার সাপোর্টে আসলে পুরো টিএসসি প্রাঙ্গণে একটা আকাশী নীল আভা ধারণ করেছে, যেখানে ভক্তদের উন্মাদনা যেটা বলে বোঝানোর মতন নয়। প্রত্যেকটা আক্রমণ যখনই শুরু হচ্ছে, আর্জেন্টিনার প্লেয়াররা যখনই আক্রমণে যাচ্ছে, তখনই আসলে পুরো টিএসসি একটা উন্মাদনায় মেতে উঠছে। তো ম্যাচ জুড়ে যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, সেখানে কিন্তু আমরা সেই উন্মাদনাটা দেখেছি। যদিও নির্ধারিত সময় যেটা ছিল, সেখানে আর্জেন্টিনা কোনো গোলের দেখা পায়নি, পেয়েছিল সেটা অফ সাইডের বাধায় আসলে সেটা বাতিল হয়ে গিয়েছে। তো এটা আর্জেন্টিনার জন্য একটু হতাশার। সেই সাথে আরেকটু হতাশার বিষয় যেটা লিওনেল মেসির মতন একজন প্লেয়ার, যিনি আসলে চোটের কারণে মাঠ ছেড়েছেন দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই, সেটা একটু প্রভাব ফেলেছে আর্জেন্টিনা দলের উপরে। সেই কারণে তারা অনেকগুলো সুযোগ পেয়েও আসলে গোলটা করতে পারেনি, এখন পর্যন্ত গোল করতে পারেনি। প্রথম নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর তাদের কিন্তু যেই বিষয়টা আমরা দেখেছি যে অতিরিক্ত একটা সময় দেওয়া হয়েছিল, সেই অতিরিক্ত সময়ের প্রথম হাফের খেলাও হয়ে গিয়েছে এবং সেটাও কিন্তু গোল শূন্যভাবেই কেটেছে। দ্বিতীয় হাফের জন্য দুই দলই প্রস্তুত হচ্ছে। আমরা যদি দর্শকদের কথা বলি, যে এখানে শুধু আর্জেন্টিনা সাপোর্টারদের কথাই বলবো না, আর্জেন্টিনা সাপোর্টার ছাড়াও কিন্তু আসলে টিএসসি প্রাঙ্গণে আমরা দেখেছি যে ব্রাজিলেরও অনেক সাপোর্টার রয়েছেন, যারা আসলে এই হাই ভোল্টেজ ফাইনালটি দেখতে এসেছেন। শুধু দল বিবেচনায় নয়, ফুটবলকে ভালোবেসে তারা এসেছেন এবং ডি মারিয়া, লিওনেল মেসি, যাদের আসলে শেষ কোপা টুর্নামেন্ট বলা হচ্ছে, যাদেরকে বিদায় বেলা বলা হচ্ছে, তাদেরকে আসলে বিদায় দেওয়ার জন্য তাদের একটা ভালো সমাপ্তি যেন এই কোপার মাধ্যমে হয়, সেটার জন্যই আসলে ব্রাজিল সাপোর্টাররাও এখানে এসেছেন। এবং যেটা আমরা দেখেছি যে দুই দলের, ব্রাজিল বলি বা আর্জেন্টিনা বলি বা অন্য যে কোনো দলের সাপোর্টারই বলি, সবাই কিন্তু আসলে খেলাটা উপভোগ করার জন্য টিএসসি প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। তো মালিহা, এই জমজমাট ফাইনালের কিন্তু এখনও চলছে, সেই লড়াইটা চলছে। শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা দেখবো অবশ্যই। তো এই পর্যন্ত টিএসসি থেকে এটাই ছিল আমাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাতের নির্জনতা ভেঙে মধ্যরাতে স্লোগানে মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগানে বিক্ষোভ মিছিল, অন্যদিকে কোটা বিরোধীদের বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শিহাবুল ইসলামের সহযোগিতায় আরো জানাচ্ছেন শাকিলা করিম। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে নিজেদের রাজাকার অভিহিত করে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। তারা জড়ো হন টিএসসি এলাকায়। বিক্ষোভকারীরা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতেই বিক্ষোভ করছেন তারা। ভাবে অপমানজনক সুরে যেন আর কেউ কথা না বলে, এর জন্য আমাদের এই বিক্ষোভ। রাজাকার বলেছে, এর প্রতিবাদে আমরা হলের যত স্টুডেন্টরা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্টরা আছি, আমরা রাজপথে নেমেছি। বৈষম্যের বিরুদ্ধে, তাদের ন্যায্য দাবির পক্ষে যারা আন্দোলন করছে, তাদেরকে যে আপনি একটা রাজাকারের ট্যাগ দিলেন, আমরা এটার প্রতিবাদ করছি। রাত 1টা পর্যন্ত তারা টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হলে ফিরে গেলে রাত 2:30টার দিকে শাহবাগে পাল্টা বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় বৈষম্যের বিরুদ্ধে, তবে তারা যে স্লোগান দিয়েছে তা দুঃখজনক। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, এটা কিসের মেধাবী? আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে, এদের কোনো দাবি মানা হবে না। রাত 3:45টার দিকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল 3টায় ছাত্রলীগের প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সমাবেশ শেষ করে রাজু ভাস্কর্য ত্যাগ করেন তারা। আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে, আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। যেখানে এই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন,
সেখানেই দৃঢ়হস্তে প্রতিবাদ গড়ে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়া নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাল্টা কর্মসূচি হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটা আন্দোলনকারীরা। শাকিলা করিম, RTV, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, রাতভর পাল্টাপাল্টি বিক্ষোভের পর ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, আর কার কর্মসূচি কখন, একই সঙ্গে শিক্ষকদের অবস্থান কর্মসূচি কখন নাগাদ শুরু হবে জানাবেন আমাদের। মালিহা, আপনি জানেন গতকাল রাতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছেন শিক্ষার্থীরা, তারা রাতভরই কিন্তু এই আন্দোলন চালিয়ে যায় এবং বিভিন্ন মিছিল স্লোগানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। সেই সাথে কিন্তু দেশের আরও বিভিন্ন যেসব সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু হল থেকে বেরিয়ে আসে এবং এক প্রকার উত্তাল অবস্থা বিরাজ করে। এখনও কিন্তু তার রেশ কাটেনি, এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যায় এবং তারা আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আসলে জানিয়েছেন। এবং আজ 12টা পর্যন্ত আসলে সময় বেঁধে দিয়েছে তারা, যদি প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করেন তারপর কিন্তু তারা আবারও সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবেন। এবং বিকেলে আসলে ছাত্রলীগের সমাবেশ আছে, তারা প্রতিবাদী সমাবেশ করবেন এমনটি আমরা আসলে জানি। আর শিক্ষার্থীরা কিন্তু 1 জুলাই থেকেই আসলে তাদের বিক্ষোভ মিছিল, তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলেছে যে যদি কোটা সংস্কার করে আসলে সংসদে বিল পাশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আদালত থেকে রায় ঘোষণা করলেও তারা আদালতের রায়কে আসলে সম্মান জানিয়েছে। তো তারপরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে গতকাল প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আবারও সেই আন্দোলনে আরো এক ধাপ এগিয়ে গেছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু আসলে চান যে তাদেরকে পূর্ণ সম্মান দিয়ে এবং কোটা সংস্কার করে একটি স্থিতিশীল অবস্থা যেন আসে, সেই বিষয়টি আসলে তারা চাচ্ছেন। এবং শিক্ষকরা 1 জুলাই থেকে আসলে আন্দোলন করছেন আপনি জানেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে তারা যোগাযোগ করেছে, তারা আলোচনা করেছে। সেই জায়গা থেকে আসলে শিক্ষকরা আশা করছেন যে তাদের দাবি পূরণ হবে, সরকার তা মেনে নিবে। এবং আজ 12টায় কিন্তু যেহেতু এখন পর্যন্ত দাবি আদায় হয়নি, সেই জায়গা থেকে শিক্ষকরা আবারও তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। দুপুর 12টায় আসলে তারা বসবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। লোডশেডিং এর ভুতুরে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ বরগুনার পাথরঘাটার জনজীবন। বিদ্যুতের অভাবে উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র এবং বরফ কল মালিকদের ব্যবসায় ধস নেমেছে, বিপাকে পড়েছে মৎস্যজীবীরা। অভিযোগ রয়েছে দিন রাত মিলিয়ে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে উপজেলায়। সঞ্চালন লাইনের ত্রুটিকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। পাথরঘাটা উপজেলার চারিদিকেই বিদ্যুতের সঞ্চালন লাইন, অথচ নেই বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ। ফলে ঘন ঘন লোডশেডিং এর শিকার স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় 5 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। সঞ্চালন লাইনের সংস্কার, লো ভোল্টেজ সহ বিভিন্ন কারণ দেখিয়ে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এতে বিদ্যুতের সুফল থেকে বঞ্চিত উপজেলার 3 লাখ মানুষ। পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ার পাশাপাশি বাড়তি বিলের অভিযোগও স্থানীয়দের। রাত্রের বেলা ঘুমের কষ্ট হইতে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট পাইতে আছে, কারণে থাকে না ঘন্টা বাই ঘন্টা। কারেন্ট দিয়ে তো আমাদের কোনো উপকার আসে না, কারণ ফ্রিজে মাছ মাংস সবকিছুই নষ্ট হয়ে যায়। গত মাস আমার বাসায় 800 টাকা 1000 টাকা বিল দিতাম, হঠাৎ করে এই মাসে আমার বিল হয়েছে 3900 টাকা, অর্থাৎ 4 গুণ বেশি বিল হয়েছে। আমার ফ্রিজ নষ্ট হয়েছে, এসি নষ্ট হয়েছে। শুধু বসতবাড়ি নয়, উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র, বরফকল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের অভাবে লোকসান গুনতে হচ্ছে। গেছে কালকে সকাল 9টা বাজে কারেন্ট গেছে, আসছে
সন্ধ্যা 7:30 বাজে। আজকে আবার 7:30 বাজে গেছে, এখন পর্যন্ত বিদ্যুৎ আর আসে নাই। মিল চললেও বিদ্যুৎ বিল, না চললেও বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল তার ওখানে ঠিক আছে, ফিগার মানে সর্বসময় আপ হইতে থাকে, বাড়তে থাকে। বিদ্যুতের জন্য আমাদের সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। দিনে কোনো কাজ করার সুযোগ থাকে না, রাত্রে 5 বার আসে আবার যায়। পাথরঘাটা উপজেলায় 12 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, তবে সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে সংস্কার কাজের কারণে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এটা অটোমেটিকলি সাবস্টেশন থেকে বা গ্রিড থেকে এসিআর বা ব্রেকার ট্রিট করে যায়। ওই লাইন যত সময় পর্যন্ত লাইন ঠিক করা না হবে বা রিমুভ না করা হবে, ওই ব্রেকার ইচ্ছা করলেও চালু করা যাবে না। যতবার চালু করা হবে ততবার সে ট্রিট করে যাবে। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের ভোগান্তি ও বিদ্যুৎ বিভাগের তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার পাথরঘাটা। এই দীর্ঘদিন যাবৎ প্রায় 1 মাস যাবৎ কিন্তু এই যে ঘন ঘন লোডশেডিং আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে সকাল 7টা নাগাদ বিদ্যুৎ যায় এবং রাত 8টা নাগাদ অনেক সময় দেখা গেছে আপনার 10টার দিক দিয়েও কিন্তু বিদ্যুৎ আসে। এতে কিন্তু যে গ্রাম পর্যায়ে যারা মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপদে পড়েছে এবং যে স্কুল পড়ুয়া যে ছেলেমেয়েরা রয়েছে, যেমন সকাল নাগাদ যে স্কুলে সঠিক সময় মতো বিদ্যুৎ না থাকায় তীব্র মাঝে মধ্যে গরমে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে বরগুনার পাথরঘাটায়, যে পাথরঘাটায় এই তাদের যে সঠিক সময় মতো বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু বরফ উৎপত্তি করতে কিছুটা ব্যাহত হচ্ছে। এবং এই কাঙ্ক্ষিত সময় মতো বিদ্যুৎ এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং যে সঠিক ভোল্টেজ না পায় তারা কিন্তু যে এতে দুঃখ প্রকাশ করেছে। এবং তাদের যে দামি মালামাল রয়েছে, এই মালামালও কিন্তু অনেক সময় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে এবং এতে কিন্তু তারা ক্ষতির মুখে পড়েছে। এবং এভাবে এ বিষয়ে আমরা পাথরঘাটা বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে জানিয়েছেন যে বিদ্যুৎ পাথরঘাটায় মোট 12 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং চাহিদা থাকলেও কিন্তু 12 মেগাওয়াট বিদ্যুৎ তারা সঠিক সময় মতো দিচ্ছে এবং দিলেও কিন্তু বারবার আমরা দেখছি ঘন ঘন লোডশেডিং। এই লোডশেডিং এ কিন্তু যে তারা বুঝেছেন মাঝে মধ্যে ফল্ট হয় এবং এই পাথরঘাটার একদম পুরো নিয়ন্ত্রণটাই পিরিজপুরের এরিয়ার ভিতরে এবং এই পিরিজপুর থেকে প্রায় দীর্ঘ লাইনের একটা দূরত্ব থাকার কারণে কিন্তু মাঝে মধ্যে হালকা বাতাস এবং বৃষ্টি হলেই কিন্তু আমরা দেখেছি লাইন ফল্ট হয়ে প্রায় ঘন্টা বাই ঘন্টা কিন্তু বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন থাকে। এতে কিন্তু যে এই উপজেলার মানুষ কিন্তু যে আসলেই চরম বিপদে রয়েছে। আমরা দেখেছি পাথরঘাটা অনেক স্থানে কিন্তু এখন পর্যন্ত 2 দিন যাবৎ কিন্তু বিদ্যুৎ নেই। গতকালকে দেখেছি, কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ সেভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন এবং তাদের সাথে বললে তারা নানাভাবে বুঝ দিচ্ছেন যাতে আসবে বলে কিন্তু বারবার আশ্বাস দিচ্ছে। কিন্তু এতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু যে বেশি সমস্যা পড়ছে। গ্রামগঞ্জে ঘন্টা বাই ঘন্টা লোডশেডিং থাকায় কিন্তু তারা যে বলতে পারছে এবং পৌর শহরে বিদ্যুৎ থাকলেও কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সঠিক সময় মতো থাকে না এবং 24 ঘন্টার ভিতরে মাত্র 8 ঘন্টা কি 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ডাকভবনে গণমাধ্যম আতঙ্ক, তথ্য সংগ্রহের অনুমতি নেই কোনো গণমাধ্যম কর্মীর, অথচ এখানকার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 55 কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। কিন্তু এই নিয়ে সদুত্তর নেই অধিদপ্তরের কাছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে জানিয়েও ফল মেলেনি। প্রশ্ন উঠছে, তবে কি মতিউরের মতো অসংখ্য দুর্নীতিবাজের আখড়া ভবনটি? ডাক বিভাগের লুটপাট নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দৃষ্টিনন্দন এই ভবনটি ডাক বিভাগের। চমৎকার ডিজাইন আর সুনিপুণ কারুকাজে অন্য দপ্তরগুলোর চেয়ে এগিয়ে থাকলেও গ্রাহক সেবায় সবচেয়ে পিছিয়ে। গত অর্থ বছরে যার লোকসানের পরিমাণ 700 কোটি টাকা। শুধু তাই নয়, বিভাগটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের 55 কোটি টাকা আত্মসাতের প্রমাণও মিলেছে। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে ডাক ভবনে আরটিভি টিম, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। ফিরিয়ে দেয়া হয় রিসিপশন থেকেই। রিসিপশনে থাকা কর্মচারীরা জানান, সাংবাদিক প্রবেশে মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত অনুমতিপত্র লাগবে। মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন মন্ত্রণালয় থেকে। আজ পর্যন্ত যত অধিদপ্তরে আমরা নিউজের জন্য গেছি, কোথাও মন্ত্রণালয়ের অনুমতি আমাদের কাছে চায় নাই।
শুধু আপনারাই চাচ্ছেন। বিষয়টি তুলে ধরা হয় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর কাছে। দুর্নীতির বিষয়টি স্বীকার করে তিনি জানান, মন্ত্রণালয়ের যে কোনো দপ্তরে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এছাড়া জনস্বার্থে তথ্য প্রদানেও বাধ্য কর্মকর্তা কর্মচারীরা। আমাদের পোস্ট, টেলিকম, আইসিটির কোনো প্রতিষ্ঠানে কোনো সাংবাদিকের যেতেও কোনো বাধা নাই এবং আমরা সবসময় এনকারেজ করি, কারণ এটা একটা হেলদি প্রসেস। আমি ডিজিকে বলে দেব যেন কোনো ধরনের বাধা নিষেধ না থাকে এবং আপনারা যে কোনো প্রশ্ন করবেন এবং সে উত্তর দিতে ডিজি পোস্ট বাধ্য। যদি অসহযোগিতা করে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তবে মন্ত্রীর এমন কঠোর নির্দেশনার পরও কোনো গণমাধ্যমকে ডাকভবনে প্রবেশের অনুমতি দেননি অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার। সরাসরি সাক্ষাৎ না পেয়ে মুঠোফোনে লাগাতার 5 দিন অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হয় তরুণ কান্তি শিকদারের সঙ্গে, কিন্তু ফোন রিসিভ করেননি তিনি। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই পার্টি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলি চালানো হয়। এতে ট্রাম্প বেঁচে গেলেও তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। এদিকে হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকানদের তাপমাত্রা কমাতে হবে, বুলেটের মাধ্যমে নয়, ব্যালট বাক্সে মতপার্থক্য সমাধান করতে হবে। আমরা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান। ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস নিহত হয়েছে। হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা FBI। শাহাদাত শাওন, আরটিভি। জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গৃহবধূ সহ 4 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ বালুচর এলাকার গৃহবধূ রোকসানা বেগম, কলেজ শিক্ষার্থী সাদিয়া ও দিশা সহ 9 বছরের শিশু খাদিজা। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমদ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে 4 জন একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানায় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে যায়। এ সময় রোকসানা ও দিশা তাদের উদ্ধার করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীর গতিতে পানি কমায় এখনও মানুষের দুর্ভোগ কমেনি। গাইবান্ধায় তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসীরা। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও ঘরবাড়ি, রাস্তাঘাট এবং 7350 হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। এদিকে টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও বিভিন্ন এলাকায় বন্যার পানি আটকে থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। আল মাওয়াসি শরণার্থী শিবিরে হামলার পর এবার ইসরায়েলি হামলার শিকার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুল। এতে নিহত হয়েছে অন্তত 17 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 80 জন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা হামলার শিকার স্কুলটিকে নিজেদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের খান ইউনিসের ব্রিগেড কমান্ডার রাফা সালামাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে ব্রিগেড কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস। গাজায় ইসরায়েলের চালানো অন্তহীন গণহত্যার নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।